ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। জামিন পাবে না ধর্ষণ অভিযুক্ত, 15 দিনের তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যে আইন সংশোধন, জানালেন উপদেষ্টা। এনআইডি সেবা স্থানান্তর হলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, সরকারকে কমিশনের চিঠি। নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি কাল। আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি। 3 জনকে শোকজ, ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। লাঠি হাতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ ব্যানারে মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস সহ নীলক্ষেত, কাটাবন ও শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিকে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, রসায়ন বিভাগ এবং হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা কোথাও এখন নিরাপদ নই, ইভেন আমাদের বাসায়ও আমরা নিরাপদ নই। শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। এর আগে অপরাজয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মব তৈরি করা চলবে না এবং ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা তো সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট। তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নতুন বাজার ও মিরপুরে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকদের দ্রুত সময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের মশাল মিছিলে শিক্ষার্থী সহ যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শুধু মাগুরার ঘটনা নয়, তনু থেকে মনিয়া, মনিয়া থেকে আসিয়া সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা ও 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ধর্ষকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশের পর মশাল মিছিল বের করেন বিক্ষুব্ধরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়া ধর্ষণের বিচার সম্পূর্ণ করার দাবি জানানো হয়। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ। বগুড়া, চট্টগ্রাম, মাগুরা সহ বিভিন্ন জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে উত্তাল পুরো দেশ। রোববার সন্ধ্যার পর জেলায় জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। বগুড়ায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন, এর কঠিন প্রতিবাদ করতে হবে। কে বা কারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে যথেষ্টভাবে শনাক্ত করে তাদেরকে বিচার করা। জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থী আছে, তারা যেন নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারে, নারীরা যেন নিরাপত্তা পায় এই সুব্যবস্থা আমরা চাই। মাগুরায় মশাল মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়। ধর্ষক যেখানে থাকবে সেইখানে ধর্ষকের চামড়া তুলে দেওয়া হবে। আরো মা বোন যেন আর ধর্ষণ না হয়, আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর ধর্ষণের কোনো খবর না পাই। এটা ঘরের মধ্যে বসে হয়েছে। আমরা চাই পুরো সমাজটা বদলা, সমাজটা বুঝুক, মেয়েদের সম্মান করতে বুঝুক। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না? আমাদের অস্তিত্ব রক্ষাতেই আজকে আমরা এখানে এসেছি। চট্টগ্রাম শহরে মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিট। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেয়া হয় নানা স্লোগান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। দক্ষিণ কেরানীগঞ্জের এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। পুলিশে জানায় থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে পরিত্যক্ত বাসায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। বিবাহ বিচ্ছেদের পর 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় আসেন এক নারী। শিকার হন সংঘবদ্ধ ধর্ষণের। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় পৌঁছান ওই নারী। তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন অটোরিকশা চালক আশরাফ। পরে পরিত্যক্ত বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে আশরাফ, জিৎ সহ কয়েকজন। রাতেই নির্যাতিত নারীকে উদ্ধার করে মামলা নেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে ধরা পড়ে 2 আসামি আশরাফ ও জিৎ। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকেই 4 দিন করে রিমান্ড দেন আদালত। রাত্রে থাকার ব্যবস্থা করবে এবং খাওয়ার ব্যবস্থা করবে মর্মে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঋষিপাড়া বুড়ির বাড়িতে একটা পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আরও 2 জন লোক নিয়ে আসে, তারা পালাক্রমে ধর্ষণ করে। মামলার সূত্র ধরে 2 জন আসামিকে, ধর্ষণকারীদের মধ্য থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে পাঠাই। তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ভিকটিম। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে 24 ঘন্টার মধ্যেই ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেন আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবে না। 15 দিনের মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। আর আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সর্বোচ্চ সাজার দাবিতে চলছে প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেলও। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে। শিক্ষকদের মর্যাদার আসনে বসানো আর শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করায় দলটির লক্ষ্য বলেও জানান জামায়াতের আমির। বলেন, বিভিন্ন দাবি দেওয়া আদায়ে শিক্ষকদের পক্ষে থাকবে জামায়াতের অবস্থান। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে
তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। আওয়ামী লীগের আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি। এছাড়া বিচার বিভাগ কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই বাছাই করছে কমিটি। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসানুজ্জামান নূরকে শোকজ করেছেন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি সহ এক গোয়েন্দা কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এদিন গুমের অভিযোগ জমা দিয়েছেন সাবেক এক রাষ্ট্রদূত। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18 মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতার কারণে 16 মাস তাকে আয়নাঘরে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আয়নাঘর কি আসলে জানতে চান? তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। গুমের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক এই কূটনীতিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এনআইডি কার্যক্রম স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে ইসির। সমস্যায় তৈরি হবে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে। এদিকে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে কাল গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কুয়েত। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ। বৈঠককালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য, নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। যে কোনো মূল্যে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, গত 15 বছরে টেলিকম খাতে অনিয়ম দুর্নীতি নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করা হবে।
স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে স্টারলিংকের প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবা চালু করতে সরকার কতটা আগ্রহী তা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমরা যে কোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের আমলে টেলিকম খাতে হওয়া ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক। শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেবাদাতারা ঠিকমতো ইন্টারনেট সেবা দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। এ সময় মোবাইল অপারেটর এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত দুই ব্যবসা প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপে প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 102 কোটি টাকার শেয়ার জব্দ ও 950 বিঘা জমির ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পতিত স্বৈরাচার সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরে সোরেই অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। 11 টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে 39টি জমির দলিলে জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। একইভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিন মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধেও। সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে, অনুসন্ধানে এখনো শেষ হয়নি। এছাড়া রাজধানী গ্রিন রোডের রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকার হাউজের প্রতিনিধিরা। কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানিয়ে পুঁজিবাজারের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান তাদের। এদিকে কর্মকর্তাদের কাজে ফেরার অনুরোধ করেছেন বিএসইসি চেয়ারম্যান। নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ বাজার সংশ্লিষ্ট 7টি সংগঠন কমিশনের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করে তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। কমিশনকে জিম্মি করে দাবি আদায় নিন্দনীয় উল্লেখ করে নির্দোষ কর্মকর্তাদের হয়রানি না করার অনুরোধ জানান তারা। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এটি নিন্দা জানাচ্ছি। পরে বিএসইসি চেয়ারম্যান জানান, এখনো যারা কাজে যোগ দেননি তাদের অপেক্ষায় আছে কমিশন। গতদিনও আপনাদেরকে বলেছি, সবাইকে আহ্বান করছি
চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই চলবে। নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতার জেরে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সয়াবিন তেল, গোড়া দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা মূল্য পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে সব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। রিকশা চালক মোহাম্মদ নাজমুল বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্যপণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। 5 লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এতে আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাটা ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে ভিড়ে না যায় যে একজন বলবে পাইলে তা করি না, আমরা 4 জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। টিকিট কালোবাজারি করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে এ কথা জানান উপদেষ্টা। বছর ঘুরে আসন্ন আরেকটি পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে কয়েকদিন পরেই বাড়ির পানে ফিরতে শুরু করবেন কর্মব্যস্ত নগরীর মানুষ। এই ঈদযাত্রায় তাই চাপ বাড়ে সড়ক থেকে রেলপথে। রোববার বিকেলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সভায় আবার উঠে আসে ঈদযাত্রায় মানুষের যাতায়াতের ভোগান্তির বিষয়টি। বিআরটিএ, হাইওয়ে পুলিশ, সড়ক পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে যাত্রীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে তুলে ধরা হয় নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রার নানান পরামর্শ। সভা শেষে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন সড়ক পরিবহন, সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এইসব জায়গাগুলোতে যাব, মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এর বাইরেও এবার ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঈদের আগে ও পরে 3 দিন করে মোট 7 দিনের জন্য বিশেষ তদারকি থাকার কথাও তুলে ধরেন উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবারের ঈদযাত্রায় প্রতিদিন রেলের প্রায় 35,000 টিকিট বিক্রি হবে। আর যাত্রী ভোগান্তি কমাতে রাখা হচ্ছে আলাদা 5 জোড়া ট্রেন এবং 44টি নতুন কোচ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। কাপড় আর লেস ফিতা নিয়ে নতুন পোশাক বানাতে দেন নারীরা, আর রমজান জুড়ে কর্মব্যস্ত থাকেন পোশাক কারিগররা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়। বিক্রেতারা বলছেন, এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে। এবার হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো বেশি চাহিদা। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
যুগ যুগ ধরে নারীকে শোষণ, বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে ফিনল্যান্ডে সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর হেলসিঙ্কিতে হাজারো মানুষ রাস্তায় নামেন। ফিলিস্তিনিদের নারীদের উপর সহিংসতা বন্ধের দাবিতে স্লোগানে তুলে প্রতিবাদ জানান তারা। হেলসিঙ্কি থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, তাদের হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে নারীর অধিকার, প্রতিবাদ আর সমতার দাবি। গগনবিদারী স্লোগানে মুখরিত পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে বিদ্রোহী সুরে উঠছে প্রতিবাদের গান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ। এটি শুধু একটি দিবস পালন নয়, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সহ বর্তমান এমপি ও মন্ত্রীরাও যোগ দেন এই সমাবেশে। তারা সবাই নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান। লিঙ্গ বৈষম্য একটা বৈশ্বিক আন্দোলন, যার প্রভাব ফিনল্যান্ডেও পড়ছে। 2025 সালে এসেও পুরুষের সমান স্যালারি পায় না নারী। এটা মেনে নেওয়া যায় না। গুগল এখন তাদের ক্যালেন্ডারে নারী দিবস পালন করছে না। এটা হতাশাজনক। অধিকার ক্ষুণ্ণত হচ্ছে এবং এটি ইনডোরে বেশি হচ্ছে। তো এই জন্যই ফিনল্যান্ডেও ইভেন ফিনিশরাও অনেক ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হলেও বুঝে উঠতে পারে না। তো এই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই যে দেখেন এমন বড় একটা উন্নত দেশ, যেখানে আপনারা নিজেরাই জানেন যে নারী অধিকার একেবারে পৃথিবীর টপ লেভেলগুলোর মধ্যে একটাতে, বাট স্টিল এখানেও মহিলাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিবাদে ফিলিস্তিনের নারীদের প্রতি সংহতি প্রকাশ ছিল অন্যতম বিষয়। তাদের উপর চলমান সহিংসতা বন্ধের দাবি ওঠে বারবার। উপস্থিত সবাই ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং ফিলিস্তিনি নারীদের অধিকারের পক্ষে স্লোগান দেন। ফিলিস্তিনে 20,000 নারীর প্রতি সহিংসতা ও খুন করা হয়েছে। আমরা বিশ্বাস করি নারী সম অধিকার ও স্বাধীনতা ভোগ করবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে, নারীর প্রতি সহিংসতা চলছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সহায়তা করা। তাই এখানে এসেছি। প্রায় 3 ঘন্টার এই সমাবেশ শেষে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সিনেট স্কোয়ার থেকে যাত্রা করে এই মিছিল হেলসিঙ্কি ইউনিভার্সিটি হয়ে সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। ফিনল্যান্ডের ঐতিহাসিক এই সিনেট স্কোয়ারে আজ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা এবারে স্লোগান দিচ্ছেন গাজায় নিপীড়িত নারী ও শিশুর অধিকার রক্ষার্থে। নারী অধিকার রক্ষার্থে সবাইকে যেভাবে এগিয়ে আসতে হবে, একই সাথে গাজা যারা নিপীড়িত হচ্ছেন তাদের নিয়েও আওয়াজ তুলতে হবে, এই বার্তা আসছে এখান থেকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। আয়ারল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কয়েক মাস পর পর দেশটিতে গিয়ে প্রবাসীদের পাসপোর্ট সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এবারও তারা 2 দিনের সফরে আয়ারল্যান্ড অবস্থান করছেন। প্রথম দিনই দেখা গেছে ব্যাপক ভিড়। প্রবাসীরা দ্রুত আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে বাংলাদেশি দূতাবাস না থাকায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা নির্দিষ্ট সময় পরপর দেশটিতে এসে নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অফ অ্যাটর্নি সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করেন। সাম্প্রতিক বছরগুলোতে স্পেন, পর্তুগাল, ইতালি ও লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের অভিবাসন বেড়েছে। ফলে এখানে বসবাসরত প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে এই অস্থায়ী পাসপোর্ট সেবার ওপরও। কাউন্টি কিল্ডারের নেস শহরে অনুষ্ঠিত এই পাসপোর্ট সার্জারিতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময় থাকলেও রাত 12টা পর্যন্ত সেবা প্রদান করতে হচ্ছে কর্মকর্তাদের। তবু অনেকে সেবা না পেয়ে পরদিনের টোকেন নিয়ে ফিরে যেতে বাধ্য হন। সেবা নিতে আসা প্রবাসীরা বলছেন, আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠা হলে তাদের অসুবিধাগুলো দূর হতো। তবে লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তারা এই সেবার ফ্রিকোয়েন্সি
আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। সর্বোচ্চ 3 মাসের ভিতরে যদি পাসপোর্ট সার্জারিটা আসে তাহলে চাপটাও কম পড়বে এবং আমাদের সেবা নেওয়াটাও সহজ হবে। অনুরোধ করব যদি এই এমবেসি যদি এখানে ঘন ঘন আসেন, আমাদের এই সুযোগটা দেন, তাহলে আমরা রিয়েলি সত্যি সত্যি উপকৃত হব। এদিকে কমিউনিটি নেতারাও বলছেন, যেহেতু বাংলাদেশে অভিবাসীদের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, তাই অন্তত 2 থেকে 3 মাস পর পর এই সেবা চালু রাখা উচিত। বাংলাদেশিরা বিগত দিনের তুলনায় এখানে অনেক গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমাদের সেবা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এই এমবেসিটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এমবেসি হলে এই অসুবিধাটা আমাদের হতে হবে না। আমরা চাই অচিরেই যেন এমবেসি। এই আয়োজনে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সদস্যরা ছাড়াও স্থানীয় কিল্ডারের বাংলাদেশিরা সহায়তা করেছেন। দূতাবাস কর্মকর্তাদের মতে একদিনই প্রায় 400 পাসপোর্ট সংক্রান্ত কাজ করা হয়েছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সৌদি আরবের জেদ্দায় বিএফ ইন্টারন্যাশনাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফরহাদ আবদুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসমাইল শরীফ। বক্তব্য দেওয়ার সময় প্রধান অতিথি বলেন, সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। ইফতার অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।